এটা হচ্ছে 1570 বছর আগের কথা, যখন বারবেরিয়ান কিছু গ্রুপ এসে রোমানদের উপরে আক্রমণ করে দিয়েছিল। বারবেরিয়ান এবং হানরা মিলে রোমানদের অনেকগুলো শহরে আক্রমণ করেছিল এবং সবকিছু ধ্বংসযজ্ঞে পরিণত করেছিল। যদিও রোমানরা চাইছিল সেখান থেকে কোনো রকমের জীবন নিয়ে পালাতে, কিন্তু একদিকে এড্রিয়াটিক সি এবং অন্যদিকে ট্রেনিয়ান সি তাদের রাস্তাগুলো আটকে দিচ্ছিল। আর এই জন্য তাদের কাছে একটাই অপশন ছিল, সেটা হচ্ছে সমুদ্রের মধ্যে যেই দ্বীপগুলোর জন্ম হয়েছে সেখানে কোনো রকমে পালিয়ে গিয়ে জীবন বাঁচানো। তারা কোনো রকমে সেখানে গিয়ে জীবন তো বাঁচিয়ে ফেলে, তবে এই দ্বীপগুলো ছিল এতটাই নরম মাটি নিয়ে বানানো যেটার উপরে মানুষ দাঁড়ানো পর্যন্ত সম্ভব ছিল না। তবে এত ডিফিকাল্টির পরেও সেই লোকগুলো সেখানে থেমে তো যায়নি, বরং সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের একটার পর একটা টেকনিক দেখিয়ে তারা বিভিন্ন বসতি, খাল, এমনকি খালের উপরে ব্রিজ পর্যন্ত বানিয়েছে। আর এটাই হচ্ছে গিয়ে সেই শহর যেটাকে বর্তমানে মানুষ ভ্যানিস নামে চেনে। যখন তারা সেখানে পালিয়ে গিয়েছিল তখন না ছিল সেখানে ফসল উৎপাদন করার মতো জমি, না ছিল পর্যাপ্ত খাওয়ার মতো পানি, না ছিল জীবন ধারণের মতো তেমন কোনো অন্য জিনিস। তবে তবুও ভ্যানিসিয়ানরা এটাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শহরে কনভার্ট করে দেখিয়ে দিয়েছে। আর এখানেই কোয়েশ্চেন চলে আসে যে এগুলো আসলে সম্ভব কি করে হলো? যেই দ্বীপগুলোর উপরে মানুষের দাঁড়া হওয়া পর্যন্ত অসম্ভব ছিল, সেই দ্বীপের মধ্যে মানুষ কি করে বসতি করলো? আর সেই দ্বীপটাই কি করে এতটা উন্নত হয়ে আজকের ভ্যানিস শহরে পরিণত হলো? সেই সমস্ত ব্যাপারগুলোই জানবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। আসলে বারবেরিয়ানদের আক্রমণের পরে শুরুর দিকে যেই রোমানরা সেই সমস্ত দ্বীপগুলোতে পালিয়ে গিয়েছিল, তারা জানতোই না যে এখানে কিভাবে বসতি স্থাপন করা যেতে পারে। কারণ এখানের এত নরম মাটি ছিল, যেই মাটির মধ্যে যদি কিছু একটা রাখাও হতো তাহলে সেইটাও মাটির নিচে তলিয়ে যেত। আর এই পরিস্থিতি দেখার পরে অনেকেই পরামর্শ দিয়েছিল আবারও তাদের শহরে ব্যাক করার জন্য। তবে সেখানে ব্যাক করার মানে ছিল ভয়ঙ্কর একটা মৃত্যু। কারণ রোমানস আর হান্সরা একজোট হয়ে রোমানদের কিছু দুর্বলতাকে খুঁজে বের করে একজোটে তাদের উপরে আক্রমণ করেছিল। আর তখনকার পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছিল যে তাদের দেশ ছেড়ে এই নরম দ্বীপগুলোতে বসবাস করতে তারা সেই সময় বাধ্য হয়েছিল। যদিও এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে আরও অনেকগুলো দ্বীপ ছিল, তবে প্রায় প্রত্যেকটা দ্বীপের অবস্থাই একই রকম ছিল। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তারা গবেষণা করার ট্রাই করছিল, তখনই রিফিউজির মধ্যে একজন মাটির মধ্যে তলিয়ে যাচ্ছিল। আর সে নিজেকে সেভ করার জন্য তার হাতে যেই বৈঠাটা ছিল সেটা দিয়ে কোনো রকমে মাটির নিচে ধাক্কা দেওয়ার ট্রাই করছিল। আর এই বৈঠাটা মাটির কয়েক ফুট নিচে যাওয়ার পরে কোনো একটা শক্ত জায়গায় গিয়ে আটকে পড়ে। আর এখান থেকেই বর্তমানের ভ্যানিস শহরের আইডিয়া তারা পায়। এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যেখানে বর্তমানের ক্রোয়েশিয়া অবস্থিত, সেখান থেকে কিছু শক্ত গাছের টুকরো আনা হয়েছিল, যেগুলো এখানে নরম মাটিগুলোতে শক্ত করে পোতা হয়েছিল। এই গাছের টুকরোগুলো মাটির কয়েকশো ফুট নিচে যাওয়ার পরে একটা স্টেবল অবস্থানে গিয়ে একটা শক্ত জায়গা বানিয়ে ফেলতো। আর প্রত্যেকটা লাকড়ির টুকরোকে একটার খুবই কাছাকাছি আরেকটাকে পোতা হতো, যাতে করে এখানে একটা শক্ত অবস্থান তারা দাঁড় করাতে পারে। আর এই সমস্ত লাকড়িগুলোকে একসাথে পোতার পরে এগুলোর উপর দিয়ে লেবেল করে কেটে দিয়ে একটা পাটাতনের মতো বিছিয়ে দেওয়া হতো। এগুলো এই জন্য করা হতো যাতে করে প্রত্যেকটা লাকড়ির টুকরোর উপরে একই রকম চাপ পড়ে, মানে কোনো লাকড়ি যাতে বেশি চাপ পড়ে দেবে না যায়। আর পরবর্তীতে এই স্ট্রাকচারটাকে আরও একটু মজবুত করার জন্য একটা স্পেশাল পাথরের লেয়ার বসানো হয়েছিল। যেই পাথরের লেয়ারটাকে এমন করে বসানো হয়েছিল যাতে লাকড়ি আর পাথরের মধ্যে তেমন কোনো গ্যাপ না থাকে। আর যেহেতু লাকড়িগুলো পানির নিচে ভেজা অবস্থায় ছিল, এই জন্য এগুলো পানি খেয়ে এতটাই ফুলে গিয়েছিল যে একটা সময় তারা পাথরের সাথে এমন করে মিশে গিয়েছিল যে তাদের মধ্যে থেকে একটা সুতা ঢোকার মতো জায়গাও ছিল না। আর এটাই হচ্ছে গিয়ে একমাত্র কারণ যে 1000 বছর আগে যেই লাকড়িগুলো মাটির নিচে পোতা হয়েছিল সেগুলো বর্তমান সময়েও ভ্যানিস শহরে ঠিক একইভাবে অবস্থিত আছে। আর এগুলো এখন পর্যন্ত শহরের পুরোটা ওজন বহন করে যাচ্ছে। আসলে এই স্ট্রাকচারটা যখন তারা কমপ্লিট করে ফেলেছিল, তখন এরপরে শুরু করে দিয়েছিল তারা এই স্ট্রাকচারের উপরে তাদের বাসস্থান বানানোর কাজ। আসলে বাসস্থানগুলো প্রথমে তারা কাঠের বানিয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই তারা এই সমস্যাটা ফেস করত যে রান্নাবান্না করার সময় কাঠে আগুন লেগে যেত, যেই জন্য তাদের সমস্ত ঘর পুড়ে ছারখার হয়ে যেত। এই জন্য পরবর্তীতে তারা ইটের ব্যবহারও ঘরের মধ্যে করা শুরু করে দিয়েছিল। আর যাতে করে ঘরগুলোর ওজনের জন্য আবার লাকড়িগুলো দেবে না যায়, এই জন্য তারা 3 স্টোরির বেশি কোনোভাবেই ঘর বানাতে দিত না। তারা ইটের পাশাপাশি তাদের দেয়ালের মধ্যে স্পেশাল লাইভস্টোন দিয়ে বানানো একটা স্পেশাল জিনিস দিত, যাতে করে ইটের সাথে সাথে এই জিনিসগুলো একটু বেশি স্টেবল হয়। তাছাড়া এগুলো যে কোনো সময় চাইলে তারা ভেঙেও ফেলতে পারে। ঘরের মাঝখানের ফ্লোরগুলো আর দেয়ালগুলো তারা বানাতো লাকড়ির মাধ্যমে, যেগুলো বাইরে থেকে লোহা দিয়ে কাভার করে দেয়া হতো। আর এই আইডিয়াটা ভেনিসিয়ানদের মধ্যে একটু বেশি ফেমাস হয়ে গিয়েছিল, যেই জন্য পরবর্তীতে দেখতে দেখতে এই দ্বীপগুলো আস্তে আস্তে করে একটা শহরে কনভার্ট হয়ে গিয়েছিল। নর্মালি শহর বাইরের দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু ভেনিসিয়ানদের শহর ভেতরের দিকে ছড়িয়ে পড়ছিল।
আসলে আগে এমন হতো যে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাওয়ার জন্য বোট ছাড়া আর কোনো ওয়ে ছিল না। কিন্তু যখন আস্তে আস্তে করে শহরটা বড় হওয়া শুরু করে, তখন আইল্যান্ডগুলো একটা একটা করে কাছে আসা শুরু হয়ে যায়। যেই জন্য তারা এমন একটা সুবিধা পেয়ে যায় যে তারা ঘোড়ার মাধ্যমে সেই লাকড়ির স্ট্রাকচারের উপর দিয়ে ঘোড়া চালিয়ে একটা দ্বীপ থেকে চাইলেই অন্য একটা দ্বীপে যেতে পারত। এখন ভ্যানিশিয়ানদের সবচেয়ে বড় সমস্যা ছিল এই সমস্ত দ্বীপগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করা। যদিও প্রথম 500 বছরে এই দ্বীপগুলো কোনোভাবেই একটার সাথে আরেকটা কানেক্টেড ছিল না, কিন্তু যখন তারা ব্যবসা বাণিজ্য করা শুরু করে দিয়েছিল আর এখানে যাতায়াত অনেকটা বেড়ে গিয়েছিল, তখন তারা এই দ্বীপগুলো কানেক্ট করার কাজ শুরু করে দেয়। তাদের যে বিজনেস হাব ছিল, যেটাকে রিয়েলটো বলা হয়, সেখানে প্রথম তারা ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য এখানে একটা ব্রিজ বানানোর ট্রাই করে। এই ব্রিজটাকে পন্টন ব্রিজ বলা হয়, যেটাকে ফ্লোটিং এর মাধ্যমে উপরে কাঠ দিয়ে বানানো হয়েছিল। যেহেতু এটা ফ্লোটের মাধ্যমে বানানো হয়েছিল, এই জন্য এই ব্রিজ দিয়ে রিয়াল্টো পর্যন্ত আসা তো অনেকটা ইজি হয়ে গিয়েছিল। তবে এই ফ্লোটের জন্য এই ব্রিজটা অনেক বেশি পরিমাণে নড়াচড়া করত, যে জন্য মানুষের আসতে অনেকটা অসুবিধা হতো। তাছাড়া মাঝে মধ্যে মানুষ এই ব্রিজ থেকে পড়ে পর্যন্ত যেত। যদিও পরবর্তীতে এখানে লাকড়ি দিয়ে আরও একটা ব্রিজও বানানো হয়েছিল, তবে 1310 সালে যখন এখানে একটা ঝামেলা শুরু হয়ে গিয়েছিল, তখন এই ব্রিজের মধ্যে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে আগুন লাগানোর পরেও এই ব্রিজটা প্রায় 130 বছর পর্যন্ত টিকেছিল। তবে পরবর্তীতে ফাইনালি 1444 সালে ওভারলোডের কারণে এই ব্রিজটা সেখানে ভেঙে পড়ে গিয়েছিল। আর এরপর তারা ফাইনালি প্ল্যান করে তারা রিয়াল্টোর এই জায়গাটাতে একটা স্টোন ব্রিজ বানাবে, মানে পাথর দিয়ে একটা ব্রিজ বানাবে। আর এই জন্য তারা সেই পরিকল্পনাটা ইউজ করে, যেটার মাধ্যমে এখানে হাজার হাজার ঘর বানানো হয়েছে। তারা খালের দুই পারে 12,000-এরও বেশি গাছ পুঁতে ফেলে, আর এইটার উপরে 10,000 টন ওজনের সেই পাথরের ব্রিজটাকে এনে সুন্দর করে জায়গা মতো বসিয়ে দেওয়া হয়। আর এই ব্রিজের আইডিয়াটা এতটাই সফল হয়েছিল যে পরবর্তীতে ভ্যানিসের প্রত্যেকটা জায়গায় এরকম পাথর দিয়েই ব্রিজ বানানো শুরু হয়ে গিয়েছিল। সেই ব্রিজটা এখন পর্যন্ত ভ্যানিসে দাঁড়িয়ে আছে, আর এখন পর্যন্ত মানুষের ওজনের ভার বহন করছে। আসলে এই ব্রিজগুলোর মাধ্যমে ভ্যানিসের একটা আইল্যান্ড থেকে অন্য একটা আইল্যান্ডে যাওয়া অনেকটা ইজি হয়ে গিয়েছিল। আসলে যেহেতু তখন ভ্যানিসে চলাফেরার জন্য কোনো রাস্তা ছিল না, তখন চলাফেরার জন্য তাদের কাছে একটাই জায়গা ছিল, সেটা হচ্ছে খাল। আর এগুলোকে তারা বোর্ডের মাধ্যমে ইউজ করত। এই জন্য ব্রিজের সাহায্যে এগুলো তাদের জন্য আরো বেশি ইজি হয়ে গিয়েছিল। আর এই খালগুলোর জন্য তারা আরো একটা বড় সুবিধা পেয়েছিল, সেটা হচ্ছে তাদের যেই কোনো প্রোডাক্টই তারা চাইলে শহরের যেই কোনো কোণা পর্যন্ত নিতে পারত। নর্মালি সেই সময় বিভিন্ন শহরে চলাফেরা করার জন্য একটা রাস্তা থাকতো, যেই রাস্তা দিয়ে মানুষ, ঘোড়ার গাড়ি এবং বিভিন্ন যানবাহন যাতায়াত করত। এই জন্য সেখানে অনেক বেশি ক্রাউড আর জ্যামেরও সৃষ্টি হতো। কিন্তু ভ্যানিসে এমনটা কোনোভাবেই হতো না। যেহেতু সেখানে খাল ছিল, এই জন্য তারা খুব সহজেই যানজট ছাড়াই সেই পর্যন্ত পৌঁছাতে পারত। আর যেহেতু যাতায়াতের জন্য তখন তারা বোর্ড ইউজ করত, এই জন্য বোর্ডের এই একটা সুবিধা ছিল যে বোর্ডের মাধ্যমে যে কেউ যেই কোনো জায়গায় নেমে খুব সহজেই তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারত। আর এমন করেই দেখতে দেখতে ভ্যানিস পুরো ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ধনী শহরে পরিণত হয়। আসলে ভ্যানিসের এখানে আসার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তার লোকেশন। যদি আমরা ম্যাপের মধ্যে ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে গিয়ে অ্যাড্রিয়ান সি, যেটার একেবারে মাথায় হচ্ছে ভ্যানিস। আর এই সিটা সরাসরি এসে মেডিটেরিয়ান সি এর সাথে কানেক্ট হয়েছে। আর মেডিটেরিয়ান সি আফ্রিকা, ইউরোপ এবং মিডল ইস্ট, এই তিনটার সাথেই সরাসরি কানেক্টেড। পৃথিবীর সবাই এক কথায় এটাকে স্বীকার করে নেয় যে এখন পর্যন্ত ট্রান্সপোর্টের সবচেয়ে সহজ এবং সবচেয়ে সস্তা ওয়ে হচ্ছে শিপিং সিস্টেম। এই জন্য যদি আপনি চিন্তা করেন, তাহলে মিডল ইস্ট থেকে শুরু করে ওয়েস্ট ইউরোপ থেকে যদি ইস্ট ইউরোপ পর্যন্ত পৌঁছাতে হয়, যেখানে বর্তমানে ইতালি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, জার্মানি, ফ্রান্স অবস্থিত, সেখানে জাহাজ একেবারে অ্যাড্রিয়ান সি এর শেষ মাথায় গিয়ে পৌঁছাতে পারে, যেখানেই বর্তমানে ভ্যানিস অবস্থিত। যদিও ওয়েস্টার্ন ইউরোপের সাথে ইস্টার্ন ইউরোপ মাটির মাধ্যমেও কানেক্টেড অবস্থায় আছে, তবে যেহেতু তখনকার সময় শিপের মাধ্যমেই সমস্ত ট্রান্সপোর্ট করা হতো, এজন্য ব্ল্যাক সি, মেডিটেরিয়ান সি থেকে শুরু করে অ্যাড্রিয়ান সি দিয়েই সমস্ত মালামালগুলো ট্রান্সপোর্ট করা হতো। আর এগুলোর জন্য যেহেতু সবসময় কার্গো শিপেরই ইউজ করা হয়, এই জন্য গুডস পাঠানোর জন্য ভ্যানিস থেকে সস্তায় কার্গো শিপ পাওয়া যেত, কারণ ভ্যানিস থেকে তাদেরকে খালি পেছনে ব্যাক করতে হতো। আর এই সমস্ত বিজনেস অ্যাক্টিভিটির জন্য ভ্যানিসের মানুষজন আস্তে আস্তে করে বড়লোক হয়ে যাওয়া শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো লক্ষ্য করে আশেপাশের সমস্ত মানুষজন এসে ভ্যানিসে বসবাস করা শুরু করে, যে জন্য দেখতে দেখতেই ভ্যানিসের জনসংখ্যা অনেক বেশি বেড়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তখন ভ্যানিসকে বিশাল বড় একটা খাবার পানির সংকটে পড়তে হয়। আসলে যদিও ভ্যানিসের চারপাশেই শুধু পানি আর পানি, তবে এগুলো হচ্ছে সমুদ্রের সেই নোনা পানি, যেগুলোকে কিনা কোনোভাবেই খাওয়া যায় না। আর যেহেতু এখানে কোনো ন্যাচারাল নদীও ছিল না, এই জন্য এখানে খাবার মতো ফ্রেশ পানিও জমার কোনো চান্স ছিল না। তখন মেইনল্যান্ড থেকে বোতলে করে অনেক অনেক পানি বোটের মাধ্যমে ভ্যানিসে নিয়ে আসা হতো। তবে যখন ভ্যানিসের জনগণ 1,70,000 হয়ে গিয়েছিল, তখন তারা পানির একটা বিশাল সংকটে পড়ে গিয়েছিল। আর এই সমস্যাটা সমাধান করার জন্যই
তখনকার সময় ভ্যানিসের ইঞ্জিনিয়ারদের আরও একবার তাদের ব্রেনের ইউজ করার সময় চলে এসেছিল, কারণ তাদেরকে কিছু না কিছু তো এমন করতে হতো যেটার মাধ্যমে ভ্যানিসিয়ানদের পানির সমস্যাটা সমাধান হয়ে যায়, নয়তোবা এখানের বিজনেসেও এটার ইম্প্যাক্ট পড়তে পারত। আসলে তখন ইঞ্জিনিয়াররা নোটিস করে যে এখনও এখানে 2-3টা দ্বীপ এমন রয়ে গেছে যেগুলোর মধ্যে কনস্ট্রাকশনের কাজ করা হয়নি। এই জন্য তারা সেখানে বিশাল বড় করে মাটির নিচে একটা গর্ত করে, যাতে করে সেখানে তারা বৃষ্টির পানিগুলো জমাতে পারে। আর সেই গর্তগুলোকে মাটি এবং ইটের সাহায্যে পুরোপুরিভাবে ওয়াটারপ্রুফ করে ফেলা হয়। এখন যদি আপনার মনে হয় যে এই গর্তগুলোর মধ্যে তারা সরাসরি বৃষ্টির পানিগুলোকে স্টোর করবে, তাহলে আপনি পুরোপুরি ভুল। কারণ ভ্যানিসিয়ানদের বুদ্ধি আমাদের চেয়ে 3 গুণ ছিল। আসলে এখানে একটা কূপ বানিয়ে সেটাকে মাটি আর ইটের মাধ্যমে পুরোপুরি ওয়াটারপ্রুফ করে উপর দিয়ে একটা সারফেস লেভেল পর্যন্ত বানিয়ে দেওয়া হয়েছিল। আর সেখানে কিছু কিছু চিহ্ন এঁকে দেওয়া হয়েছিল যেগুলোর মাধ্যমে বৃষ্টির পানি সরাসরি কূপের মধ্যে গিয়ে পড়তো। আর যেহেতু সেখানে মাটি কাদার সাথে পানিগুলো সোজা গিয়ে কূপের মধ্যে জমা হতো, এই জন্য সেই পানিগুলো নিজে নিজে ফিল্টারও হয়ে যেত। আসলে পানি ফিল্টার করার এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল একটা সিস্টেম। যখন বৃষ্টির পানি পাহাড় দিয়ে সোজা পাথর এবং মাটিকে ঘর্ষণ করতে করতে নিচের দিকে পড়ে, তখন এই ঘর্ষণের ফলেই মিনারেলের মাধ্যমে এই পানিগুলো পুরোপুরিভাবে ফ্রেশ হয়ে যায়। আর ভ্যানিসিয়ানরা ঠিক এই পদ্ধতিটা ইউজ করেছিল তাদের ফিল্টারেশন সিস্টেমের মাধ্যমে। তবে এখানে কোয়েশ্চেনটা ছিল যে এত ছোট একটা শহরের মধ্যে আসলে কতটুকুই বা বৃষ্টি হতে পারে। তবে এই সমস্যাটা সমাধান করার জন্য আশেপাশের যতগুলো ঘর ছিল প্রত্যেকটা ঘরের মধ্যে ইঞ্জিনিয়াররা পাইপ বসিয়ে দিয়েছিল, যেই পাইপের মাধ্যমে বৃষ্টির পানি সরাসরি গিয়ে এই কূপের মধ্যে জমা হবে। আর দেখতে দেখতে এমন করেই তারা পুরো শহরের মধ্যে 600রও বেশি কূপ বানিয়ে দিয়েছিল। আর 10 থেকে 12টা ঘর একটা করে কূপ শেয়ার করা শুরু করেছিল। ভ্যানিসিয়ানরা আরও একবার নিজেদেরকে সেভ করার জন্য বা তাদের প্রবলেমের সমাধান করার জন্য একটা মাস্টার প্ল্যান বের করেছিল। তবে এখন পর্যন্ত ভ্যানিসিয়ানদের কাছে আরও একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে সিভরেজ। আসলে নর্মাল শহরগুলোতে সিভরেজ রাস্তার নিচে দিয়ে বানানো হয়, যাতে করে শহরের যত ওয়েস্ট আছে সেগুলো এই সিভরেজের সাহায্যে শহর থেকে অনেকটা দূরে চলে যায়। কিন্তু যেহেতু ভ্যানিসে কোনো রাস্তাই ছিল না, এই জন্য তারা সিভরেজ বানাবে কোথা থেকে? আর যেহেতু তাদের যোগাযোগের ব্যবস্থা একমাত্র ছিল খাল, এই জন্য তখনকার সময়ের ভ্যানিসিয়ান নাগরিকরা তাদের সমস্ত ওয়েস্টগুলোকে সেই খালের মধ্যেই ফেলে দিত। তবে সমস্যা ছিল যাদের ঘর খালের কাছে ছিল না, তারা তাদের সমস্ত ময়লাগুলো রাস্তার মধ্যেই তাদের ঘরের সামনে ফেলে দিত। এই জন্য মাঝে মধ্যে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে যেত যে এগুলোর দুর্গন্ধের জন্য রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত যেত না। 16th সেঞ্চুরিতে ভ্যানিসিয়ানরা এটার আরও একটা সমাধান খুঁজে বের করার ট্রাই করে। তারা এখানে একটা পাইপের সিস্টেম বানিয়ে ফেলে, যেই পাইপের মাধ্যমে সমস্ত ওয়েস্টগুলো সোজা গিয়ে খালে পড়তো। তবে যেহেতু এটা একটু সারফেস লেভেল থেকে উপরে রাখা হয়েছিল, এই জন্য যখন কোনো ওয়েস্ট সেটার মধ্যে পড়তো, তখন লিকুইড ওয়েস্টগুলো তো সরাসরি গিয়ে খালের মধ্যে পড়ে যেত। তবে যেই নর্মাল ওয়েস্টগুলো থাকতো সেগুলো সেখানেই আটকা পড়ে যেত। তবে যখন আবার সমুদ্রের জোয়ার আসতো, তখন পানির লেভেল অটোমেটিকলি বেড়ে যেত, যেই জন্য এই পাইপগুলো সরাসরি নিজে নিজেই পরিষ্কার হয়ে যেত। সমুদ্রের মধ্যে যেহেতু দিনে 2 বার জোয়ার ভাটা হয়, এই জন্য 2 বার অটোমেটিকলি এই পাইপগুলোকে সমুদ্র পরিষ্কার করে ফেলতো। আর এই দিনে 2 বার জোয়ার ভাটার জন্য সমুদ্রের পানিগুলো সরাসরি ভ্যানিসের খালেও চলে আসতো, যেই জন্য ভ্যানিসের খালগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর আসলে যেহেতু এই সমস্ত পানিগুলো ছিল লবণাক্ত পানি, এই জন্য এগুলো পরিষ্কার না থাকলে এগুলো ইনফেক্টও করতে পারত। আর এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও বর্তমান সময়েও ভ্যানিসে এই সিভারেজ সিস্টেমটাই কাজ করছে। আর সবচেয়ে শকিং যেই ব্যাপারটা, সেটা হচ্ছে 1000 বছর আগে যেই ইঞ্জিনিয়ারিং সিস্টেমের মাধ্যমে তারা এখানে ঘরগুলো বানিয়েছিল, সেই ইঞ্জিনিয়ারিং সিস্টেম এখন পর্যন্ত কাজ করছে। মানে ঘরগুলো এখন পর্যন্ত সেইভাবেই দাঁড়িয়ে আছে। ঘরের স্ট্রাকচার, এখানের খাল, এখানের ব্রিজ, এমনকি এখানের সিভারেজ সিস্টেম, সবকিছুই এখন পর্যন্ত টিকে আছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটা, সেটা হচ্ছে গিয়ে ভ্যানিস আস্তে আস্তে করে মাটির নিচে ঢুকে যাচ্ছে। এটা একটা ন্যাচারাল প্রসেস, যেই কারণে ভ্যানিস শহর প্রতি বছরই 1 থেকে 2 মিটার মাটির নিচে চলে যাচ্ছে। ভ্যানিস হচ্ছে গিয়ে দুনিয়ার এমন একটা শহর যেখানে না আছে কোনো গাড়ি, না আছে কোনো মোটর বাইক। এখানে প্রত্যেক বছর ফ্লাড চলে আসে, যেটাকে অ্যাকোয়া এল্টা বলা হয়। শীতকালে এখানে পানির লেভেল অনেক বেশি বেড়ে যায়, এই জন্য এখানে প্রায় সময় যত রাস্তাঘাট বানানো হয়েছিল সেগুলো পানির নিচে চলে যায়। প্রত্যেক বছর ভ্যানিসে ভিজিট করতে প্রায় 60 লক্ষ মানুষ যায়। তবে এখন এখানে লোকাল পপুলেশন 50,000-এরও অনেকটা কম। তো এই ছিল আজকের ভিডিও। আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন।